আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে লাইব্রেরি প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। লাইব্রেরি প্রবন্ধ লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে চমৎকার এই প্রবন্ধটি পড়ে নিয়েছ। তো আমরা যদি প্রবন্ধের শেষের দিকে যাই, তাহলেই মূলত আমরা এই প্রবন্ধের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো পাবো। এখানে শব্দার্থ টিকা রয়েছে। তোমরা প্রবন্ধটি পড়ে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আগে এই শব্দার্থ টিকাগুলো পড়ে নেবে। এরপরে আমরা যদি নিচে যাই, তাহলে আমরা পাবো পাঠ পরিচিতি, অনুশীলনীমূলক কাজ পাবো, এখানে এমসিকিউ রয়েছে, এবং শেষের দিকে আমরা পাবো সৃজনশীল প্রশ্ন। এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি মূলত এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাদের আজকের আলোচনা হচ্ছে লাইব্রেরি, লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রথমে চলো আমরা যেই উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি পড়ে নিচ্ছি। বলা হয়েছে, বাবার সঙ্গে 21-এর বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে, আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। তো আমরা এখান থেকে একটি উদ্দীপক পড়লাম। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়। তো দেখো, আমরা লিখতে পারি যে সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব যে লেখক জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলেছেন, যা দিয়ে তিনি জাতির জীবনের দুই মূল দিকের কথা উল্লেখ করেছেন। একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যা জাতির দৈনন্দিন কাজকর্মের দিক, যেমন অর্থ উপার্জন, ব্যক্তিগত উন্নতি ইত্যাদি। আর অন্যটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে জাতির সৃষ্টিশীলতা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কল্যাণে মনোযোগ দেয়। লেখক জানান যে জাতি শুধু প্রথম দিকটির দিকে মনোযোগী থাকে, সে কখনো উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেন না, কারণ মানসিক ও আত্মিক উন্নতি ছাড়া জাতির সঠিক বিকাশ সম্ভব নয়। তো আমরা ঠিক এভাবে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এবার দেখো, গয়ে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। তো আমরা যখন উদ্দীপকটি পড়ি তখন আমরা দেখি যে অমি নামে একজন, সে বইমেলায় যায় এবং বইমেলা থেকে বিভিন্ন বই সংগ্রহ করে বাসায় বেশ বড় একটি লাইব্রেরি তৈরি করে ফেলে। তো আমরা আমাদের লাইব্রেরি প্রবন্ধে যে লাইব্রেরি সম্পর্কে পড়েছিলাম তার সাথে তার তৈরি করা যে লাইব্রেরির বৈশিষ্ট্য রয়েছে সেটি আমরা এখন ব্যাখ্যা করব। তো দেখো, গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকে যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো ব্যক্তিগত লাইব্রেরি। মোতাহের হোসেন চৌধুরী তার প্রবন্ধে ব্যক্তিগত লাইব্রেরি সম্পর্কে বলেন, এটি একটি ব্যক্তির মন, রুচি এবং ইচ্ছার প্রতিফলন। ব্যক্তি নিজে যেসব বই পড়তে পছন্দ করে সেই বইগুলোই সংগ্রহ করে তার ব্যক্তিগত লাইব্রেরি সাজিয়ে তোলে। এখানে কোনো ধরনের বাধা বা সীমাবদ্ধতা থাকে না, এটি সম্পূর্ণ ব্যক্তির স্বাধীনতা ও পছন্দের উপর নির্ভরশীল। অমি উদ্দীপকে যেমন তার পছন্দ মতো বিজ্ঞানের বই সংগ্রহ করেছে, তেমনই ব্যক্তিগত লাইব্রেরি তার মনোভাব, রুচি এবং শখের বহিঃপ্রকাশ। অমি শুধুমাত্র বিজ্ঞানের বই সংগ্রহ করছে যা তার একান্ত পছন্দ এবং আগ্রহের বিষয়। তার লাইব্রেরি কোনো বাহ্যিক প্রভাব বা সিদ্ধান্ত অনুসরণ করে গড়া হয়নি, এবং এটি তার ব্যক্তিগত শখ এবং বুদ্ধির অনুশীলন হিসেবে গড়ে উঠেছে। এটি তার মননের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যেখানে কোনো অন্যের মতামত বা প্রবণতা বাধা হয়ে দাঁড়ায় না। এছাড়া ব্যক্তিগত লাইব্রেরির আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটি ব্যক্তির জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমি তার এই বইগুলোর মাধ্যমে বিজ্ঞান বিষয়ে জ্ঞান লাভ করছে, যা তার নিজস্ব বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক হতে পারে। সুতরাং উদ্দীপকের অমির লাইব্রেরি তার পছন্দ এবং আগ্রহের ভিত্তিতে গড়ে ওঠা একটি ব্যক্তিগত লাইব্রেরির নিখুঁত উদাহরণ, যা মোতাহের হোসেন চৌধুরী প্রবন্ধে বর্ণিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে প্রতিফলিত করেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে গ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখতে পারি। এখানে প্রশ্নের উত্তরটি একটু বড় আকারে তোমাদের কাছে মনে হতে পারে, তবে তোমরা চাইলে এখান থেকে এই প্রশ্নের উত্তরটি নিজেদের মতো করে সংক্ষেপে লিখে নিতে পারো।
আমরা এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেখানে চলে যাব। দেখো, ঘয়ে জানতে চাওয়া হয়েছে উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি? লাইব্রেরির প্রবন্ধের আলোকে যৌক্তিক মতামত দাও। তো আমরা তো গণম প্রশ্নে দেখলাম যে এখানে অমি যে লাইব্রেরিটি গড়ে তুলেছে সেটি হচ্ছে মূলত একটি ব্যক্তিগত লাইব্রেরি। তো এই ব্যক্তিগত লাইব্রেরিকে আমরা অন্য কোনো লাইব্রেরিতে রূপান্তর করতে পারবো কিনা বা করা সম্ভব কিনা সেটি মূলত আমরা লাইব্রেরির প্রবন্ধের আলোকে মতামত দেব। তো চলো দেখি আমরা ঘ নম্বর যে প্রশ্নের উত্তর সেটি আমরা কীভাবে লিখতে পারি। দেখো, আমি লিখেছি যে হ্যাঁ, এক শ্রেণীর লাইব্রেরিকে অন্য শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব, তবে এটি নির্ভর করে লাইব্রেরির ধরন এবং প্রেক্ষাপটের উপর। মোতাহার হোসেন চৌধুরী তার প্রবন্ধে 3 ধরনের লাইব্রেরি উল্লেখ করেছেন, যেগুলো হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি, পারিবারিক লাইব্রেরি এবং সাধারণ লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরি সাধারণত ব্যক্তির ইচ্ছা ও রুচির উপর ভিত্তি করে গড়ে ওঠে, যা তার নিজস্ব আগ্রহ এবং পছন্দের বইয়ের সংগ্রহ। এখানে একমাত্র ব্যক্তি তার নির্বাচিত বইগুলো সংগ্রহ করে, তাই এটি এক ধরনের ব্যক্তিগত সত্তা বা চিন্তার প্রতিফলন। ব্যক্তিগত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব, তবে তার জন্য এই লাইব্রেরির বইয়ের সংখ্যা ও বৈশিষ্ট্যকে বৃহত্তর পরিবারের সদস্যদের রুচি ও প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। একইভাবে পারিবারিক লাইব্রেরি থেকে সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব, তবে এখানে বইগুলোর নির্বাচন ও সংরক্ষণ পদ্ধতির সাধারণের চাহিদা অনুযায়ী হতে হবে। পারিবারিক লাইব্রেরি একটি পরিবারের সদস্যদের সম্মিলিত পছন্দের প্রকাশ। এটি এক ব্যক্তির ব্যক্তিগত রুচির পরিবর্তে পরিবারের সকল সদস্যের প্রয়োজন এবং চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠে। পারিবারিক লাইব্রেরিকে সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব, তবে সেখানে বইগুলো নির্বাচনে আরও বিস্তৃত এবং বৈচিত্র্যময় হতে হবে, যেন সেটি আরও বড় জনগণের জন্য উপকারী হতে পারে। সাধারণ লাইব্রেরি সাধারণ জনগণের জন্য গড়ে ওঠে, যেখানে পুস্তক নির্বাচন জাতীয় বা বৈশ্বিক মানদণ্ডের উপর নির্ভর করে। এটি জনগণের প্রয়োজন এবং আগ্রহের ভিত্তিতে গড়ে ওঠে। সাধারণ লাইব্রেরিকে যদি পারিবারিক লাইব্রেরি বা ব্যক্তিগত লাইব্রেরিতে রূপান্তর করা যায়, তবে তা বিশেষভাবে সীমিত বা ব্যক্তিগত প্রয়োজনের উপর উপযুক্ত হতে হবে। অতএব লাইব্রেরি শ্রেণী পরিবর্তন করা সম্ভব, তবে সেটি নির্ভর করবে লাইব্রেরির আকার, সদস্যদের প্রয়োজন এবং তার লক্ষ্য অনুযায়ী। তবে যেই লাইব্রেরি গঠন করা হবে সেটি পরবর্তী শ্রেণীর উদ্দেশ্য এবং প্রয়োজন মেটাতে সক্ষম হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখলাম এবং আমরা বুঝলাম যে অমি তার ব্যক্তিগত যে লাইব্রেরিটি গড়ে তুলেছে সেই ব্যক্তিগত লাইব্রেরিকে চাইলে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব অথবা সাধারণ লাইব্রেরিতেও রূপান্তর করা সম্ভব, এবং সেটি কিভাবে সম্ভব তা কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা লাইব্রেরি এই প্রবন্ধের যেই এমসিকিউ রয়েছে বা সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।